আজকে 2:45-এ আদালত কক্ষে বিচারক প্রবেশ করলেন এবং তারপরে তিনি যখন এই মামলার রায় শোনাচ্ছেন, সাজা ঘোষণা করছেন, ক্ষতিপূরণের কথা বলছেন, যে কথা ইতিমধ্যেই কলকাতা টিভির দর্শককে তুমি জানিয়েছো, সেই সাজা ঘোষণার সময় কি প্রতিক্রিয়া ছিল সঞ্জয় রায়ের বা কি প্রতিক্রিয়া ছিল নির্যাতিতার পরিবারের? দেখো, একদমই আজকে সাবমিশনের পরে 2:45-এর সময় দেয় বিচারক অনির্বাণ দাস এবং তিনি বলেন 2:45-এই তিনি সাজা ঘোষণা করবেন এবং তারপরেই সেই সময় মতো যেটা দেখা যায় যে যখন ঘড়ির কাঁটায় 2:47 সেই সময় কিন্তু সঞ্জয় রায়কে প্রবেশ করানো হয় কোর্টেতে এবং তারপরেই জাজের তরফ থেকে বলা হয় যে তার বিরুদ্ধে যে 3টে ধারায় অভিযোগ এসেছিল, একটি 103 যেটা মার্ডার, 66 রেপ এবং 64 যে আঘাতের জন্য মৃত্যু হয়েছে তার, এই যে 3টে ধারার মধ্যে দুটো, একটি মার্ডার এবং অপরটি হচ্ছে রেপ, এই দুটোর লাইফ প্রিজনমেন্ট সঙ্গে কিন্তু ডেথ পেনাল্টি সর্বোচ্চ সাজা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচারকের তরফ থেকে বলা হয় যে 3টে ধারা অর্থাৎ দুটোতে ডেথ পেনাল্টি রয়েছে এবং 3টে ধারাতেই লাইফ প্রিজনমেন্ট রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচারকের তরফ থেকে বলা হয় যে অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্কুরদা, যেটা নিয়ে আরজিকর মামলা, যেটা নিয়ে শুধু বাংলা নয় গোটা দেশ বিদেশ তোলপাড় হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচারক অনির্বাণ দাস তিনি বলেন দিস ইজ নট রেয়ারেস্ট অফ রেয়ার কেস। আরো একবার তোমাকে জানাবো, আমাদের দর্শকদের জানাবো যে বিচারকের তরফ থেকে বলা হয় একদম কোট আনকোট যে দিস ইজ নট রেয়ারেস্ট অফ রেয়ার কেস, সেই কারণের জন্যই তাকে লাইফ প্রিজনমেন্ট দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, তার সঙ্গে 50,000 টাকার জরিমানা, যেই 50,000 টাকা জরিমানা না দিতে পারলে তাকে আরো 5 মাস বেশি তাকে জেল খাটতে হবে বলে এমনটাই বিচারকের তরফ থেকে বলা হয় এবং কম্পেনসেশন হিসেবে একটি 10 লক্ষ টাকার কম্পেনসেশন, অপরটি 7 লক্ষ টাকার কম্পেনসেশন দিতে হবে সঞ্জয় রায়কে বলে এমনটাই বিচারকের তরফ থেকে মেনশন করা হয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে নির্যাতিতার বাবা মা যারা কোর্টে ছিলেন তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান এবং তারা বিচারকের উদ্দেশ্যে বলেন যে তারা এই কম্পেনসেশন নেয়ার জন্য কোর্টে আসেনি এবং তারপরে কোর্টের তরফ থেকে বলা হয় অর্থাৎ জাজ বলেন যে এটা স্ট্যাচুটরি প্রভিশন, সেই কারণের জন্যই তিনি এই ধরনের কম্পেনসেশনের কথা উল্লেখ করেছেন। যদি এটা অ্যাকর্ডিং টু ল না হতো সেক্ষেত্রে কিন্তু তিনি কোনোভাবেই এই কম্পেনসেশনের কথা বলতেন না, কারণ হচ্ছে যে এই যে মৃত্যু হয়েছে সেটা কোনোভাবেই কম্পেনসেশন দিয়ে তা ভরপাই করা যায় না এবং যেহেতু এটা অ্যাকর্ডিং টু ল এবং স্ট্যাচুটরি প্রভিশন রয়েছে সেই কারণের জন্যই কিন্তু এই কম্পেনসেশন কথা উল্লেখ করেছেন বিচারক বলে এমনটাই বিচারকের তরফ থেকে জানানো হয়। এবং অপরদিকে সঞ্জয় রায়কে বলা হয় যে তিনি আজকেই অর্ডার কপি পেয়ে যাবেন এবং এই অর্ডার কপি হাতে নিয়ে তিনি হাইকোর্টেও যেতে পারেন এবং তার যদি মনে হয় যে আরো উচ্চ আদালতে তিনি যাবেন সেক্ষেত্রে তিনি যেতে পারেন, তবে তিনি যে ভুল করেছেন তার জন্য কিন্তু লাইফ প্রিজনমেন্ট তাকে দেওয়া হলো এবং তার সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং 7 লক্ষ এবং তার সঙ্গে আরো 10 লক্ষ টাকা তাকে এই দেখো সঞ্জয়ের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু প্রতিক্রিয়া ছিল না। অঙ্কুরদা, তোমাকে যেটা বারবার আমি জানাচ্ছি বা এর আগেও যেটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে সঞ্জয় রায়ের ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, সেই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড কিন্তু আজও তার জারি ছিল এবং গত পরশু দিনের যে অ্যাটিটিউড ছিল, যে চিৎকার করে বারবার বলেছে বিচারককে যে তার কথা কেউ শোনেনি, সে কলকাতা পুলিশ থেকে আরম্ভ করে সিবিআই কোনো কথাই শোনেনি এবং আজও সে নিজেকে ডিফেন্ড করারই চেষ্টা করেছে। বারবার সে বলেছে তাকে ফাঁসানো হয়েছে, তাকে মেডিকেলে নিয়ে গিয়েও মেডিকেল করায়নি সিবিআই এবং তার কথা সিবিআই কলকাতা পুলিশ কেউই শোনেনি, এরকম একাধিক বক্তব্য তিনি রেখেছেন। এবং তারপরেও যেটা দেখা গিয়েছিল এবং ফ্যামিলি লয়ারের তরফ থেকেও যে গত পরশুদিন বলেছিল যে সে বারবার বলছে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তার হাতে এতদিন সময় ছিল, এতদিন ধরে বিচার প্রক্রিয়া চলেছে, যখন বিচার প্রক্রিয়া চলেছে আর্গুমেন্টের সময় তাকে সময় দেওয়া হয়েছিল আত্মপক্ষ সমর্থনের এবং একদিন গোটা দিন সে পেয়েছিল আত্মপক্ষ সমর্থনের জন্য, কিন্তু সেখানেও কিন্তু এই যে সঞ্জয় রায় সে শুধু
আমাকে ফাঁসানো হয়েছে ছাড়া অন্য কোনো বক্তব্য রাখেনি। কে বা কারা তাকে ফাঁসিয়েছে, কে বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো দিনই সঞ্জয় রায় বলেনি। এবং তার যে সপক্ষে যে এভিডেন্স বা তার যে একাধিক যে এভিডেন্স আনার কথা ছিল সেই কিছুই কিন্তু সে আনতে পারেনি। 100টারও বেশি প্রশ্ন করা হয়েছিল জাজের তরফ থেকে, সেই প্রশ্নেরও কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি, এভিডেন্স দেখাতে পারেনি। তবে সিবিআই যে ধরনের ইনভেস্টিগেশন করেছে এবং সিবিআই যে একাধিক তথ্য প্রমাণ এনেছে, যেখানে দেখা গিয়েছিল যেটা সঞ্জয় রায় সে বলেছিল যে হেডফোন তার নয়, সেই হেডফোন সে কখনো দেখেইনি, সেই ধরনের সে হেডফোন ব্যবহার করে, কিন্তু সেই এক্স্যাক্ট হেডফোন যেটা ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে সেই হেডফোন তার নয়। সেই মুহূর্তে কিন্তু যেটা দেখা যায় যে সিবিআই তাদের যে এভিডেন্স, তাদের যে আর্গুমেন্ট, সেখানে কিন্তু কার্যত স্পষ্ট করে দেয় যে সেই হেডফোন সঞ্জয় রায়েরই। কারণ সাইবার ফরেন্সিকে যে তাদের যে তথ্য পাওয়া গিয়েছিল এবং সেখানের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সেই ব্লুটুথ হেডফোন একাধিকবার পেয়ার হয়েছিল সঞ্জয় রায়ের ফোনের সঙ্গে, এবং যখন সেই ফোনের সঙ্গে সেটা কানেক্ট করা হয় সেটা কিন্তু উইদাউট পেয়ারই কানেক্ট হয়ে যায়। এবং এখানে কার্যত স্পষ্ট যে সেই হেডফোন সঞ্জয় রায়েরই, এবং সঞ্জয় রায়ের যে বক্তব্য সেটা কিন্তু সেই মুহূর্তে খারিজ হয়ে যায় সেই সাইবার ফরেন্সিকের রিপোর্ট অনুযায়ী। এবং তাছাড়াও তার জামা কাপড় থেকে যেভাবে রক্ত পাওয়া গিয়েছে সেই রক্তর ডিএনএ প্রোফাইল ম্যাচ করেছে নির্যাতিতার সঙ্গে, এবং তাছাড়াও একাধিক বায়োলজিক্যাল এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে দিচ্ছে যে সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটিয়েছে এবং সঞ্জয় রায় দায়ী এই ঘটনার জন্য। সেই এই ঘটনার সঙ্গে শুধু যুক্ত নয়, সেই ঘটনা নিজেই ঘটিয়েছে। এবং একাধিক যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজও বলে দিয়েছে যে সঞ্জয় রায়, হয়তো ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ নেই, কিন্তু তাছাড়াও যে 54টা সিসিটিভি ফুটেজ সিবিআই সেগুলো সামনে রেখেছে, সেই সমস্ত এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল, ডিজিটাল, ইলেকট্রনিক, সমস্ত এভিডেন্স বলে দিচ্ছে যে সঞ্জয় রায় দোষী এবং সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে। এবং তারপরেই যেটা দেখা যায় যে জাজের বিচারকের তরফ থেকে গত পরশুদিন দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে, এবং তার যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড সেটা আজও বজায় ছিল। এবং আজও সে বলার চেষ্টা করে যে তাকে ফাঁসানো হয়েছে, সে এই ঘটনা ঘটায়নি, সিবিআই বা কলকাতা পুলিশ তাকে কিভাবে ফাঁসিয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা যায় যে সঞ্জয় রায় তাকে আজকে যখন যখন আর্গুমেন্ট, যখন সাবমিশন চলছিল, সেখানে প্রথমে বিচারক বলেন যে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে এসেছে সেই অভিযোগগুলো কিন্তু যে প্রমাণিত করেছে সিবিআই, যে এভিডেন্স দিয়ে প্রমাণিত করেছে, সেটাতে কনভিন্স হয়েছে কোর্ট। কারণ কোর্ট শুধুমাত্র এভিডেন্স দেখে এবং সেই এভিডেন্স মারফত কিন্তু কোর্ট কার্যত কনভিন্স যে ঘটনা সঞ্জয় রায় ঘটিয়েছে। কিন্তু সঞ্জয় রায় যে বক্তব্য রাখছে তার সপক্ষে কোনো রকম এভিডেন্স নেই, তাই জন্যই বিচারক মনে করছে যে সঞ্জয় রায় সে দোষী এবং সে এই ঘটনা ঘটিয়েছে। এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আরও একবার জাজের তরফ থেকে বলা হয়, এবং ডিফ্যাক্টো অর্থাৎ ফ্যামিলির যিনি লয়ার এবং সিবিআই এর লয়ারের তরফ থেকে কিন্তু আরও একবার আবেদন করা হয় যে লাইফ সেন্টেন্স দিতে হবে, অর্থাৎ কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা অ্যানাউন্স করবে, সেই আবেদন করা হয় যে যাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই আবেদন করা হয়। বারংবার দাবি উঠেছিল নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের কথা একবার বলা হয়েছিল, এবং সেক্ষেত্রে মৃত্যুদণ্ড নয় আমৃত্যু কারাবাস। এরপরে নির্যাতিতার পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, নির্যাতিতার ফ্যামিলির তরফ থেকে অর্থাৎ তার বাবা মা এখনো কিন্তু ওপর থেকে নামেনি, অর্থাৎ কোর্ট রুমে এখনো রয়েছেন, তারা কোর্টেই রয়েছে এখনো, তারা সেখান থেকে বেরোয়নি। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ডিফ্যাক্টর অর্থাৎ তাদের যে আইনজীবীরা তারা কিন্তু ইতিমধ্যেই বাইরে এসেছে এবং তারা যে এই জাজমেন্টে হ্যাপি নয় সেই বিষয়টা কিন্তু কার্যত তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে। কারণ তাদের তরফ থেকে আজকে আবেদন রাখা হয়েছিল যে তাকে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই আবেদন রাখা হয়েছিল। সিবিআই এর তরফ থেকেই সেম আবেদন রাখা হয়েছিল যে মৃত্যুদণ্ড, কারণ দিস ইজ দ্য রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে এমনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে এবং একই সঙ্গে ডিফ্যাক্টর তরফ থেকে বলা হয় যে এটা অত্যন্ত রেয়ার কেস এবং এটা একটা এক্সাম্পল সেট করা উচিত। কারণ হচ্ছে যে ধরনের ঘটনা ঘটিয়েছে, একটা মহিলা প্রথমত সে একজন ডাক্তার, একটা নোবেল প্রফেশনে রয়েছে এবং তাছাড়াও তিনি 36 ঘন্টা ডিউটি করার পরে তারপরে যখন তিনি ঘুমাতে গিয়েছেন সেই সময় এই ঘটনা ঘটেছে। ওয়ার্ক প্লেসে নিরাপত্তা থেকে আরম্ভ করে একাধিক বিষয়কে সামনে রেখেছেন এবং রেখেই কিন্তু
সিবিআই বা তার ফ্যামিলির যিনি লয়ার নির্যাতিতা তাদের তরফ থেকে বলা হয়েছে যে তাকে যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয়, সর্বোচ্চ সাজা যাতে ঘোষণা করা হয় সেই আবেদন করা হয়েছিল। এবং তারপরেই যেটা জাজের তরফ থেকে 2:45 টাইম দেওয়া হয়, 2:47 ফের সঞ্জয় রায়কে আনা হয় এবং প্রায় 2:50 নাগাদ জাজের তরফ থেকে ঘোষণা করা হয় যে তার লাইফ প্রিজনমেন্ট অর্থাৎ আমৃত্যুকাল কারাবাস এবং অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড বলে এমনটাই জাজের তরফ থেকে যখনই মেনশন করা হয়। 50,000 টাকা তার জরিমানা এবং তার সঙ্গে কম্পেনসেশন দিতে হবে, একটা 10 লাখ এবং অপরটা হচ্ছে 7 লাখ টাকার। সেই সময় কিন্তু জাজের তরফ থেকে যখন এই বিষয় মেনশন করা হয় সেখানেই কিন্তু যেটা দেখা যায় যে বাবা মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় নির্যাতিতার এবং সেখানে বলা হয় যে তারা এই কম্পেনসেশন নেওয়ার জন্য কোর্টে আসেনি এবং কোর্টের তরফ থেকে বলা হয় যে এটা স্ট্যাচুটরি প্রভিশন রয়েছে, যদি তা না থাকতো এবং অ্যাকর্ডিং টু ল যদি না হতো তাহলে এই টাকার কথা কখনোই জাজ বলতেন না বলে এমনটাই জাজের তরফ থেকে বলা হয়। এবং তারপরেই সেখানেই কিন্তু ক্ষোভ প্রকাশ করে তার বাবা মা যে তারা কম্পেনসেশন চায় না এবং তারপরেই কিন্তু তার ফ্যামিলির যিনি লয়ার তাদের তরফ থেকে বেরিয়ে এসে বলা হয় যে এই জাজমেন্টে তারা খুশি নয় এবং তারা চেয়েছিল যে যাতে তাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়, কারণ তাদের মতে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস। কিন্তু বিচারক তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন কোর্টে যে দিস ইজ নট রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে এমনটাই কিন্তু বিচারকের তরফ থেকে কোর্টে মেনশন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। রিয়া, একটা বিষয় জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই মামলার যে তদন্ত তা সম্পূর্ণ হয়নি, এখনো এই মামলার যে বৃহত্তর আর্থিক দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগেরও তদন্ত চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে আইন কি বলে? এই যে আমৃত্যু কারাদণ্ডের যে নির্দেশে প্রাপ্ত হলো, সাজাপ্রাপ্ত হলো বন্দী এই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সেক্ষেত্রে সেই মামলার তদন্তের ক্ষেত্রে এই বন্দী সঞ্জয় রায়ের কেউ কি আবার জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, বা তার বক্তব্যের কি কোনো আদৌ প্রয়োজন থাকতে পারে? আইন কি বলে? দেখো অঙ্কুরদা, এই ধরনের যে কেসগুলো হয় যেখানে এই ঘটনায় যেটা দেখা গিয়েছে যে এই ঘটনায় সিবিআই কলকাতা পুলিশের গ্রেপ্তার করা সঞ্জয় রায়কে কোর্টের নির্দেশে তারা নেয় এবং তারপরেই যেটা দেখা যায় যে সঞ্জয় রায় তদন্ত করতে করতে তারা এই ঘটনাতে ঠিক একই এফআইআর এর বেসিসে আরও দুজনকে গ্রেপ্তার করে। সেটা হচ্ছে অভিজিৎ মণ্ডল, প্রাক্তন ওসি টালা, এবং সন্দীপ ঘোষ যে কিনা আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল। এই দুজনকে যখন গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে মূলত প্রমাণ লোপাটের অভিযোগ আনে এবং সেই প্রমাণ লোপাটের যে অভিযোগ সেটা কিন্তু এস্টাবলিশ তারা কোর্টে করতে পারেনি 90 দিনের মধ্যে এবং তারপরেই যেটা দেখা যায় যে তারা কিন্তু স্ট্যাচুটারি বেল পেয়ে যায় এবং অর্থাৎ এটাকে ডিফল্ট বেল বলা হয়। সেই ডিফল্ট বেল অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষ তারা পেয়ে যায়, কারণ 90 দিনের মাথায় সিবিআই এর তরফ থেকে বলা হয় যে তারা এই ঘটনায় তারা চার্জশিট দিচ্ছে না তাদের বিরুদ্ধে, তবে তাদের ইনভেস্টিগেশন চলছে বলে এমনটাই দাবি করা হয় সিবিআই এর তরফ থেকে এবং ল অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয় বিচারককে। সেই মতোই যেটা দেখা যায় যে বিচারক তারপরেই কিন্তু এই দুজনকে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে তাদেরকে বেল দিয়ে দেয়। এবং তাছাড়াও যেটা দেখা গিয়েছিল যে সঞ্জয় রায় তার বিরুদ্ধে যেভাবে ইনভেস্টিগেশন করেছে সিবিআই, সেই ইনভেস্টিগেশনের কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে তারা চার্জশিটে উল্লেখ করে সেই চার্জশিট কিন্তু শিয়ালদা আদালতে তারা পেশ করে এবং সেই চার্জশিটেই কিন্তু কার্যত পরিষ্কার ছিল, কোনো অন্য কোনো সেকশন নয়। প্রথম থেকে যে সেকশনের ভিত্তিতে তারা তদন্ত করে গিয়েছে সেখানে 103 অর্থাৎ মার্ডার, রেপের সেকশন ছিল এবং গুরুতর আঘাত তার ফলে মৃত্যু, এই যে তিনটে সেকশন, সেই তিনটে সেকশনের ভিত্তিতেই কিন্তু তারা তদন্ত করে গিয়েছিল এবং সেই তিনটে সেকশনকে মেনশন করেই কিন্তু তারা চার্জশিট দিয়েছে এবং সেখানে কিন্তু কোথাও উল্লেখ নেই নতুন কোনো ধারা বা নতুন কোনো তথ্য এবং সেই জায়গা থেকে কিন্তু কার্যত পরিষ্কার যে রেপ অ্যান্ড মার্ডার এই যে ঘটনা, সেই ঘটনা শুধুমাত্র সঞ্জয় রায় ঘটিয়েছে এবং একাধিক যে এভিডেন্স সেটা হেডফোন থেকে আরম্ভ করে তার যে ডিএনএ প্রোফাইলিং হয়েছে সেখানে সমস্তটাই কিন্তু যেটা দেখা গিয়েছে যে সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে সেটা কার্যত পরিষ্কার এবং সেখানে ডিজিটাল এভিডেন্স থেকে আরম্ভ করে সেখানে সার্কামস্টেন্সিয়াল ইলেকট্রনিক এভিডেন্স সমস্তটা বলছে যে সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে এবং 54টারও বেশি সিসিটিভি দেখিয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি না দেখাতে পারলেও 54টার বেশি সিসিটিভি সিডি করে দেওয়া হয়েছে বিচারককে এবং সেখান থেকে সব
সব মিলিয়ে কার্যত পরিষ্কার যে সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যতই ইনভেস্টিগেশন সিবিআই চালিয়ে নিয়ে যাক না কেন, সেটা তথ্য প্রমাণ লোপাটের যে ইনভেস্টিগেশনের পার্ট সেটা সিবিআই চালাচ্ছে। তবে এই রেপ অ্যান্ড মার্ডার যে সঞ্জয় রায় করেছে এটা কিন্তু কার্যত সিবিআই এর কাছে পরিষ্কার এবং সেই মোতাবেক তারা চার্জশিট পেশ করেছে। এক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে যে তথ্য প্রমাণ দেওয়া হয়েছিল তাতে এক এবং একমাত্র দোষী এই সঞ্জয় রায়। বারংবার বিভিন্ন চিকিৎসক সংগঠন সহ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিকের তথ্য সামনে আনা হয়েছিল এবং আজকে সর্বশেষ সুযোগ দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস আত্মপক্ষ সমর্থনে নতুন কোনো তথ্য প্রমাণ সামনে রাখার। আজকেও এই ঘটনার প্রেক্ষিতে অন্য কারো নাম করেনি এই সঞ্জয় রায়, শুধুমাত্র সে বলেছে যে সে নির্দোষ। তাহলে এই জায়গাটা থেকে বিরোধী বা চিকিৎসক সংগঠনের যে দাবি সেটা কি এবার মনে হচ্ছে যে পুরোটাই মন গড়া তত্ত্ব? কারণ এই জায়গা থেকে কোনো পক্ষ থেকেই, এমনকি সঞ্জয় রায়ের পক্ষ থেকেও কোনো তথ্য প্রমাণ পেশ হলো না। অঙ্কুরদা, প্রথম থেকেই যেটা নিয়ে মূলত জলঘোলা হয়েছে যে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, কলকাতা পুলিশ এই তদন্ত করতে পারছে না এবং সেই কারণের জন্য তাদের হাতে মাত্র 4 থেকে 5 দিনের এই তদন্ত ছিল এবং সেই 9 তারিখে যখন এই ঘটনা ঘটে, 10 তারিখ সকালে এই ঘটনা সামনে আসে এবং তারপরেই যেটা দেখা যায় যে 10 তারিখ রাতেই, মধ্যরাতে কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং তারপরেই একাধিক কিন্তু মনগড়া কাহিনী এবং যেটা নিয়ে এই আরজিকর কেস শুধু বাংলায় নয়, দেশ বিদেশ সব জায়গায় তোলপাড় হয়েছে। সেটা হচ্ছে শুধুমাত্র বেশ কিছু মনগড়া ফেক নিউজ যেটা সামনে এনে আনা হয়েছে এবং তাদের কারোর হয়তো কোনো রকম তাদের কার্যসিদ্ধির জন্যই এই ফেক নিউজ সামনে আনা হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। যারা অভিজ্ঞত মহল তারা কিন্তু এমনটাই মনে করছে এবং সেই কারণের জন্যই কিন্তু একাধিক ফেক নিউজ, সেখানে 150 গ্রাম সিমেন্ট থেকে আরম্ভ করে কলকাতা পুলিশ জোর করে দেহ পুড়িয়ে দিয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে, পিএম এর ভিডিওগ্রাফিতে বিকৃত করেছে, এই একাধিক বিষয় তারা সামনে এনেছে এবং সেখানে শুধু একজন নয়, সঞ্জয় রায়কে বড় মাথাকে সরানোর জন্য বা তাদেরকে গোপন রাখার জন্য সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে, সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং তাছাড়াও একাধিক ফেক নিউজ তারা সামনে আসে এবং সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন মহলে এই নিউজ কিন্তু অত্যন্ত বেশিভাবে এই নিউজ ফুটে ওঠে এবং তারপরেই যেটা দেখা যায় যে সিবিআই তারা তদন্তভার নেয় হাইকোর্টের নির্দেশে এবং সিবিআই তদন্ত তারা করতে গিয়ে তারা বলে যে বেশ কিছু তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেই বেসিসেই অভিজিৎ মণ্ডল, ওসি টালা, যিনি এক্স ওসি টালা ছিলেন, এবং সন্দীপ ঘোষ, তাদের দুজনকে গ্রেপ্তার করে এবং তারপরে 90 দিন যখন কেটে যায় সিবিআই এর তরফ থেকেই কিন্তু কোর্টে এসেই তারা কিন্তু জানায় যে তারা এই যে চার্জশিট তাদের বিরুদ্ধে তারা দিচ্ছে না, কিন্তু তাদের ইনভেস্টিগেশন জারি রয়েছে। তাদেরকে কোর্ট বারবার জিজ্ঞাসা করে যে তারা যে বলছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এরকম একটা তথ্য প্রমাণ কি তারা দিতে পারবে, অর্থাৎ সিবিআই কি দিতে পারবে যেই তথ্য প্রমাণ লোপাট হওয়ার কথা বারবার বলছে এবং যেই বেসিসে তারা এই দুজনকে গ্রেপ্তার করেছে সেই কোনটা লোপাট হয়েছে বা কোন এভিডেন্স নষ্ট হয়েছে সেই বিষয়ে কিন্তু সিবিআই আজকের দিন অবধিও কিন্তু কোর্টে জানাতে পারেনি এবং সেই কারণের জন্যই কিন্তু এই দুজন ডিফল্ট বেল পেয়ে গেছে এবং সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে সেটা কিন্তু কার্যত পরিষ্কার, বা বাবা মাও কিন্তু বলেছিল এবং বলতে তারাও হয়তো বাধ্য হয়েছিল যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশনের প্রতিচ্ছবি হচ্ছে সিবিআই এর ইনভেস্টিগেশন, যেখানে কার্যত পরিষ্কার করে বলা হয়েছে সিবিআই এর চার্জশিটে যে 3টে যে ধারা আনা হয়েছে, রেপ, মার্ডার এবং যেভাবে তাকে আঘাত করেছে যার ফলে মৃত্যু হয়েছে, এই 3টে সেকশনই কিন্তু বলে দিচ্ছে বা এই 3টে অভিযোগই কিন্তু একদমই সঞ্জয়ের বিরুদ্ধে এবং সঞ্জয় যে এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছে সিবিআই এর একাধিক এভিডেন্স, সেখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে আরম্ভ করে ডিজিটাল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স সমস্তটা বলছে যে সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে। এবং যদি আমরা এক এক করে মনে করি, সেখানে হচ্ছে প্রথম ব্লুটুথ হেডফোন, যেটা সঞ্জয় রায়ের যেটা সাইবার ফরেন্সিকে কার্যত স্পষ্ট হয়েছে যে সেই সঞ্জয়ের ফোনের সঙ্গে সেটা আগেই সেটা পেয়ার করা ছিল এবং
তার ফোনের সঙ্গেই সেটা একাধিকবার কানেক্ট হয়েছে, সেটা সাইবার ফরেন্সিকে স্পষ্ট। এবং তার যে জামা এবং জুতোর স্ট্র্যাপ থেকে, অর্থাৎ চটির যে স্ট্র্যাপ থেকে যে রক্ত পাওয়া গিয়েছে, সেই রক্ত ডিএনএ প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে গিয়েছে নির্যাতিতার। এবং নির্যাতিতার নোকের ভিতরে যে টিস্যু পাওয়া গিয়েছে, অর্থাৎ স্কিন টিস্যু পাওয়া গিয়েছে, সেটা এই অভিযুক্ত সঞ্জয়েরই বলে সেটাও কার্যত কিন্তু ডিএনএ প্রোফাইলে স্পষ্ট হয়েছে। এবং এই তাছাড়াও যে নির্যাতিতার একাধিক প্রাইভেট পার্টসে যে সোয়াব ছিল, সেই সোয়াবও যে এই সঞ্জয় রায়ের অ্যাকিউজড, সেটাও কার্যত স্পষ্ট। এবং 54টা সিসিটিভি যেটা বলে দিচ্ছে যে সঞ্জয় রায় ঘটনার সময় সেই জায়গাতেই উপস্থিত ছিল। যদিও ঘটনাস্থলে সিসিটিভি না পাওয়া গেলেও একাধিক সিসিটিভি ফুটেজ কিন্তু এমনটাই ইঙ্গিত করেছে। এবং অন্য কোথাও ঘটনা যে ঘটিয়ে, আরো একটি রিউমার যেটা সামনে এসেছিল যে অন্য কোথাও ঘটনা ঘটানো হয়েছে, এবং কার্যত স্পষ্ট করে বলতে গেলে কোনো এক বাথরুমে এই ঘটনা ঘটানো হয়েছে, তারপরে সেমিনার হলে বডি প্লেস করা হয়েছে। এই ঘটনাও কিন্তু, এই যে তথ্য, এটাও কিন্তু কার্যত যে মিথ্যে বা এটাও যে ফেক নিউজ, সেটা কিন্তু সিবিআই এর চার্জশিটে উল্লেখ করেছে, বা সিবিআই এর ডিএনএ যে একাধিক যে রিপোর্ট, যেটা হচ্ছে এমস থেকে আরম্ভ করে, ভুবনেশ্বর এমস থেকে আরম্ভ করে দিল্লি এমস, চণ্ডীগড় এমস, এই সমস্ত যে একাধিক 14 জনের যে একটি টিম গঠন করেছিল সিবিআই, এবং সেই এক্সপার্টরাও কার্যত স্পষ্ট করে বলেছে যে পিএম এর যে ভিডিওগ্রাফি, সেখানে কোনো বিকৃত হয়নি। কলকাতা পুলিশ তারা যে ভিডিওগ্রাফি করেছে একদম সঠিক ভিডিওগ্রাফি, এবং সেই ভিডিওগ্রাফি দেখে তারা কার্যত পরিষ্কার যে এই ঘটনা সঞ্জয় রয় ঘটিয়েছে। একাধিক ডিএনএ প্রোফাইল ম্যাচ করেছে নির্যাতিতার সঙ্গে, কখনো সঞ্জয় সঙ্গে, এবং স্কিন টিস্যু ম্যাচ করেছে সঞ্জয় রয়ের সঙ্গে। সমস্তটা বায়োলজিক্যাল এভিডেন্স বলে দিচ্ছে যে সঞ্জয় রয় এই ঘটনা ঘটিয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে একাধিক, আরো একবার তোমাকে জানাবো, সার্কামস্টেন্সিয়াল, ইলেকট্রনিক, ডিজিটাল সমস্ত এভিডেন্স বলে দিয়েছে যে সঞ্জয় রয় এই ঘটনা ঘটিয়েছে। এবং এই তদন্ত কারা করেছে, সেটা হচ্ছে সিবিআই করেছে। এবং যেদিনকে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে, সেই দিনকে নির্যাতিতার বাবা মা দাঁড়িয়ে তারা বলেন যে কলকাতা পুলিশের তদন্তের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সিবিআই এর তদন্তে। এবং সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছে সিবিআই যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে একদম সঠিক তদন্ত করেছে। হ্যাঁ, অবশ্যই তাদের যে অর্ডার কপি, যেটা জাজের তরফ থেকে আগের দিনকেও বলা হয়েছিল যে কলকাতা পুলিশ এবং একই সঙ্গে হসপিটালের কর্তৃপক্ষের বেশ কিছু গাফিলতি রয়েছে, সেটা অর্ডারে মেনশন করেছে জাজ বলে এমনটাই জানা যাচ্ছে। কারণ সেদিনকে জাজ নিজেই, যেদিনকে দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে, সেই দিনকেই কিন্তু জাজের তরফ থেকে বলা হয়। এবং এই সমস্ত এভিডেন্স অঙ্কুরদা বলে দিচ্ছে সিবিআই ইনভেস্টিগেশনে যে সঞ্জয় রায় একমাত্র দোষী, এবং সেই কারণের জন্য বিচারক এই সিবিআই এর তরফ থেকে বা যে ফ্যামিলির তরফের যারা লয়াররা ছিলেন, তারা বলেছেন যে আজকে তারা আবেদন করেছেন যে যাতে তাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়, সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়। এই আবেদন রাখার পরেও বিচারক বেশ কিছু সময় নিয়ে নেয়, এবং সেই সময় নেওয়ার পরে প্রায় 2:47 নাগাদ তিনি টাইম দেন, 2:45-এ। তারপরেই 2:50 নাগাদ তিনি ঘোষণা করে যে লাইফ প্রিজনমেন্টের কথা, অর্থাৎ যাবজ্জীবন আমরণ কারাবাসের কথা উল্লেখ করে, তার সঙ্গে 50,000 টাকা জরিমানা, এবং সেই 50,000 টাকা জরিমানা না দিতে পারলে তার আরো 5 মাস বেশি তাকে জেল খাটতে হবে, এবং তাছাড়াও 2টো কম্পেনসেশন দিতে হবে, একটি 7 লাখ এবং অপরটি 10 লাখ। এবং এই ঘোষণা করার পরেই জাজের তরফ থেকে নির্যাতিতার বাবা মা তারা উঠে দাঁড়ায়, তারা ক্ষোভ প্রকাশ করে, তারা বলে যে কম্পেনসেশন চাওয়ার জন্য তারা কোর্টে আসেনি, এবং তারা যে এই জাজমেন্টে খুশি নয় এমনটাই কিন্তু তারা মূলত প্রকাশ করার চেষ্টা করে। এবং তারপরেই যেটা দেখা যায় যে কোর্টের তরফ থেকে বলা হয় যে তাদের সঞ্জয় রয়কে যে আজকেই অর্ডার কপি তাকে দিয়ে দেওয়া হবে, সে যদি চায় সেক্ষেত্রে হায়ার কোর্টে তারা যেতে পারে বলে এমনটাই জাজের তরফ থেকে মেনশন করা হয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় জাজের তরফ থেকে মেনশন করেন, অর্থাৎ জাজ অনির্বাণ দাস, তিনি বলেন যে দিস ইজ নট রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে এমনটাই মেনশন করা হয়। এবং এই জাজমেন্ট শোনার পরেই ডিফ্যাক্টর তরফ থেকে তারা বাইরে বেরিয়ে বলেন যে এই জাজমেন্টে তারা একদমই খুশি নয়। এবার দেখার সিবিআই বা নির্যাতিতার তরফ থেকে তারা ফার্দার হায়ার কোর্টে মুভ করে কিনা, সেই বিষয়টাই কিন্তু এখন নজরে থাকবে। অঙ্কুরদা।